পাশাপাশি কবরে দাফন করা হলো উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত বাবা ছেলে সহ ৩ জনের মরদেহ। এলাকা জুড়ে শোকের ছায়া। প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখলের চেষ্টা। যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টাঙিয়ে উদ্ধার। সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে ৭ জনকে গণপিটুনি, আটকের পর মামলা। র্যাপিড এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। আসন প্রতি লড়ছেন ৫৯ জন। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এবং শীতের দাপট কমেছে। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ জনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়নের দড়ি-৮৫ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। জানাজা ও দাফনে অংশ নেন হাজারো মানুষ। এলাকায় নেমে এসেছে গভীর শোক। বিস্তারিত জাগরের রিপোর্টে। রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৩ জনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও ভাতিজি। শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে একটি সাজানো পরিবারকে মুহূর্তেই তছনছ করে দিয়েছে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের দড়ি-৮৫ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব ও ভাতিজি রোদেলা। রোদেলা হারিস উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে। হারিস উদ্দিন ভাই আমার আপন চাচাতো ভাই। ওনার ছেলে রাহাব উদ্দিন, উনি আমার বাইস্তা হন। আর আরেকজন বাতিজি হচ্ছে রোদেলায়। ওনারা আজকে আগুনে পড়ে মারা গেছে। সরেজমিনে উপজেলার দড়ি-৮৫ গ্রামে গিয়ে দেখা যায় একসঙ্গে ৩ জনের দাফনের প্রস্তুতি চলছে। পাশাপাশি খোঁড়া হচ্ছে ৩টি কবর। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে উনি যেভাবে ভালোভাবে চলে এই চেষ্টাই উনি জীবনে করে গেছে। আজকে আমাদের ছেড়ে উনি চলে গেছে। মাতৃদের দেশে আল্লাহ আমরা উনার কামনা করি। আল্লাহ উনি আমার এই বাগনারে, আমার এই নাতিরারের সর্বোচ্চ মুকাম তুমি আল্লাহ তুমি দান করে দাও। মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিস উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিস উদ্দিনের স্ত্রী ও 2 ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী 1 ছেলে ও 1 মেয়েকে নিয়ে তারা উত্তরার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সবাই ফলের ব্যবসা করে, কাঁচা আরতে ব্যবসা আছে, ফলের ব্যবসা আছে। আর এগোতে আপনার সকাল 11টার দিকে শুনি আগুন লাগছে বাসায়, সার্কিট ব্রেকার থেকে সরে ওই দুর্ঘটনা ঘটছে। শুক্রবার সকালে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলি আক্তার এবং তাদের 4 বছর বয়সী ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর 2 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কল রেকর্ডটি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা, বিএনপি সমর্থক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবং একই এলাকার রিকশা প্রতীকের সমর্থক মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে মাওলানা শোয়েব ইসলামের মধ্যকার কথোপকথন বলে দাবি করা হচ্ছে। কল রেকর্ডটি প্রকাশ্যে আসার পর ফরিদপুর 2 আসনের ভোটার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এ ধরনের হুমকিমূলক বক্তব্যকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার বলেন,
বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। তোর ভোট দেওয়ার দরকার হলে তুই ভোট দে। আমি ভোট তো দিবই, আমি হুজুরেও আনবো না, হুজুরে আনার দরকার নেই। আপনি মানা করার কে? তুই হুজুরে আনলি আমার সমস্যা। আপনার সমস্যা হবে কেন? আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আরেকটা ইলেকশন করবেন, আপনি একটা দল করেন, আপনার ব্যাপার। আমি তোরে কই অধিকার, তোরে নিষেধ করার অধিকার আমার আছে। আছে? কেমনে আছে? অধিকার তুই আমার বাইশটা। না না না, বাচ্চা হিসেবে সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা তো ইলেকশনের বিষয়, এখানে যার যার মতন সে চলতে পারবে। এত বড় নাফিত সাইজো না। আমি নাফিতের কি আছে বাবা? আপনি একজন পণ্য প্রতিনিধি, আপনি সেভাবে কথা বলেন, আপনি ভদ্র ভাষায় কথা বলেন। তুমি এত বড় নাফিত সাইজো। আমি কিসের নাফিত? আমি ভদ্র ভাষায় কথা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। সিদ্দিক মাওলানা, আমি তোর একটা কথা কই, সিদ্দিক মাওলানা যদি বলে যে সিদ্দিক মাওলানা, আমি একা, আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমার একা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তোর দলা হুজুরি বাপ হই বল গা বলে আসো। আর শোনেন, গাড়ি কোথা উঠতে দিবানি জ্বালাইয়ে আপনি পারলে ঠেকাইন, আমি কথা বলে দিলাম। শুয়ারের বাচ্চা আবার কইছ এই তুই আমার শুয়ারের বাচ্চা কইছ কোন হিসেবে? এই জানার বাচ্চা, তোমার শুয়ারের বাচ্চা কইছ কেন? তুই পারলে ঠেকাইস, আমি বললাম যা। আগামী 12 ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বলেন, চাঁদাবাজদের শেষ সময় এসে গেছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হল রুমে ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে ব্যবসায়িক ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারী করাই যেন রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কোনো না কোনোভাবে আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে যাই, এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন। কারা তারা এটা চিহ্নিত করতে হবে। প্রতিটি কাজে, বিশেষ করে এখানকার যে রোডঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। কন্ট্রাক্টরদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয়, না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা 12 তারিখ পর্যন্ত চলবে। এরপরে আর কোনো চাঁদা চাপানো। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় 150 একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু প্রভাবশালীর সহায়তায় প্রশাসনের টাঙানো লাল নিশান সরিয়ে সেখানে পুনরায় চাষাবাদের চেষ্টা চলছে। নিকলীর ছাতিরচর ও গুরই ইউনিয়নের বেয়াতির চর এলাকার বাসিন্দাদের মধ্যে চরের দখল নিয়ে প্রতি বছরই উত্তেজনা ও সংঘর্ষ হয়। চলতি মৌসুমেও পানি নামার পর নতুন করে বিরোধ শুরু হয়েছে। গেল 18 নভেম্বর জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করতে হয়। সংঘর্ষের পর প্রায় 1 মাস গুরুত্বপূর্ণ খেয়াঘাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, চরটি যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টাঙিয়ে উদ্ধার করা হয়েছে। এখন কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই গ্রামের মধ্যে এই জমিটা নিয়ে, এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তো সংঘর্ষ হচ্ছে দুই গ্রামবাসীর মধ্যে। তো এরকম অবস্থায় প্রশাসন আইসা, এই যেহেতু সরকারি খাস জায়গা, তারা লাল নিশান দিয়ে জায়গাগুলো চিহ্নিত করে গেছে এবং ছাতিরচর এবং বিয়াতিরচর দুনো গ্রামবাসীকে বলে গেছে যে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। আমাদের এলাকার জমি, আমাদের ইউনিয়নের জমি, আমাদের মুজার জমি, ছাতিরচর মুজার জমি, আমরা জমি আমরা হেরায় নিব গা। আর আমরা কি আঙুল খালি থাকবো নাকি? এর পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেনীর জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা মানে হবে, নদীভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব ব্রিজ এলাকায় ডাকাতির অভিযোগে 7 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়। এর আগে তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। শুক্রবার রাত 8টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করে নিচ্ছে। শুক্রবারও সিংলাব ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তালতলার তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় টর্চলাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতের ধরে গণপিটুনি দেয়। এলাকাবাসীর গণপিটুনির সময় ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে 7 ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে 1897টি আসনের বিপরীতে 1,11,514টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 59 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টা থেকে বেলা 4টা পর্যন্ত 2 শিফটে দেশের 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল 10টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল 10:30টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরি যুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি। এবার দ্বিতীয়বারের মতো দেশের 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর মোট আসন সংখ্যা 4017টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সন্নিহিত 2টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে শীতের প্রকোপ অনেকটা কমে গেছে। দেশের কোথাও আজ শৈত্যপ্রবাহ নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে 19 জানুয়ারি পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এরপর 20 জানুয়ারি তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 21 জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমতে পারে। এই সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাশাপাশি কবরে দাফন করা হলো উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত বাবা, ছেলে সহ 3 জনের মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া। প্রশাসনের লাল নিশান সরিয়ে 150 একর সরকারি চর দখলের চেষ্টা, যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টাঙিয়ে উদ্ধার। সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে 7 জনকে গণপিটুনি, আটকের পর মামলা। রাবির এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন 59 জন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এবং শীতের দাপট কমেছে, দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
News.